করে দিছে পিন করে ল্যামিনেটিং করে ভিতরে আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সেই কাঙ্ক্ষিত দিন যে আমার আব্বু আম্মু আজকে হজে যাচ্ছে। আলহামদুলিল্লাহ হজের উদ্দেশ্যে ওনারা বাসা থেকে সকালে বের হয়ে গিয়েছে। ওনাদের হাজি ক্যাম্পে থাকার কথা হচ্ছে সকাল 8টায়। তো আমাদের একটু লেট হয়ে গিয়েছিল বাসা থেকে বের হতে হতে। আবার বাসায় তাড়াহুড়োর জন্য একটা ব্যাগ ফেলেও দেওয়া হয়েছিল, তারপর সেটা মাঝপথ থেকে নেমে আমার ভাই এসে নিয়ে গিয়েছে। তো এইটাই আর কি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম সবাই, বিশেষ করে আব্বু আম্মুর যেহেতু বয়স হয়েছে, ওনারা সবচেয়ে বেশি টেনশনে পড়ে গেছিল যে একটা ব্যাগ বাসায় রেখে গেছে। ওই ব্যাগটাতেই পাসপোর্ট তারপর যাবতীয় সবকিছু ছিল, মানে হ্যান্ড ব্যাগ যেটা ছিল আর কি। যাই হোক, যেহেতু আমাদের বাসা খুবই কাছে তো সেটা সমস্যা হয়নি, জাস্ট একটু লেট হয়েছে এইটুকুই আর কি। তো আমরা হচ্ছে চলে আসছি প্রায় কাছাকাছি। আর আজকে খুবই খুশির একটা দিন, তবে কেন জানি না এই সময়টা খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমরা। কারণ হচ্ছে আমার আব্বু আম্মু প্রথম হচ্ছে ওনারা দুইজন একসাথে আমাদেরকে রেখে এতদিনের জন্য কোথাও গিয়েছে। সারা জীবন আসলে সবকিছু মিলিয়ে চাকরি, তারপর ব্যস্ততা, ফ্যামিলির প্রতি দায়িত্বশীলতা সবকিছু থেকে ওনারা আসলে কখনো কোথাও যেতে পারেননি। তো আজকে প্রথম হচ্ছে সেই সুযোগটা ওনাদের হয়েছে। ওনাদের খুবই ইচ্ছা ছিল এই হজটা নিয়ে আর কি, খুবই এক্সাইটমেন্ট ছিল। তো আল্লাহ সেটা আসলে কবুল করেছেন, আমিন। তো আমরা হজ ক্যাম্পে এসে 5 মিনিটের মতো মনে হয় আমরা দাঁড়িয়েছিলাম, তারপর হচ্ছে ওনারা ভিতরে চলে গিয়েছিলেন। আর ওনারা হচ্ছেন আমাদের এলাকার যে মোয়াল্লেম ছিলেন, তো ওনার মাধ্যমে গিয়েছেন। উনি খুবই হেল্পফুল এবং খুবই দায়িত্বশীল একজন মানুষ। তো আব্বু আম্মু বেশিক্ষণ দাঁড়াতে পারেননি, তো ওনাদেরকে আমরা বিদায় দিয়ে আমরা বাইরে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম। এখানে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম। আর বাইরে প্রচন্ড রোদ ততক্ষণে, আর অনেক গরম ছিল ওই দিনটা। তো ওনাদের প্রাথমিক যে ফর্মালিটিস ছিল সেগুলো পূরণ করতে প্রায় আধা ঘন্টার মতো লেগেছে। তো ওনারা আধ ঘন্টা পরে আমাদেরকে ফোন দিয়েছেন, তো আমরা হচ্ছে আবার ওনাদের সাথে দেখা করতে যাচ্ছি। ওনারা হচ্ছে আবার একটু বের হয়েছিলেন 5 মিনিটের জন্য। তো এটা খুবই একটা ইমোশনাল মোমেন্ট ছিল। তবে সেটা আগেই তো বললাম যে এই দিনটা ইমোশনাল হওয়ার কিছুই নাই। কারণ হচ্ছে এটা তো খুবই খুশির একটা ব্যাপার যে ওনারা হজে যাচ্ছেন। আর আল্লাহ প্রত্যেকটা মুসলিম মানুষকে হচ্ছে তার ঘরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ঘরটা যেন ছুঁয়ে দেখতে পারে সবাই। তো সেটাই আর কি, সেই সবার জন্য এই দোয়াটাই রইলো। তো ওনাদেরকে বিদায় দিয়ে আমরা হচ্ছে বের হলাম বাসার উদ্দেশ্যে। তো আমরা হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি। তো ওনাদের সকালে 8টায় চলে গেল, ওনাদের হচ্ছে ফ্লাইট ছিল বিকাল 4টা 10-এ। সো এতক্ষণ তো আমাদের আর কোনো কাজ নেই, আর আমাদেরকে ভিতরে ঢুকতেও দিবে না, তো ওনারা ভিতরে চলে গিয়েছেন। তো এখন হচ্ছে বাসায় আসছি, আর এই গিফট গুলো হচ্ছে আমার হাজবেন্ডকে ওর জুনিয়র কলিগরা গিফট করেছে। তো সেটা হচ্ছে সে খুলে দেখাচ্ছিল। আমি মেনলি হচ্ছে গিফট আইটেম গুলা আমি কখনোই দেখাই না, গিফট আইটেম বা অনেক কিছু শপিং টপিং হ্যান। তো এটা হচ্ছে আমাদের খুবই ভালো লাগে। আমরা এই জিনিসগুলা খুবই দুইজনই, মানে আমার হাজবেন্ড এবং আমি দুজনই খুবই এই জিনিসগুলোর প্রতি ইমোশনাল, যে কেউ ভালোবেসে গিফট করেছে। তো জুনিয়র কলিগ তারা হচ্ছে পছন্দ করে দেখেই তো দিয়েছে। আসলে দেখা যায় যে বিভিন্ন চাকরির ক্ষেত্রে কলিগরা কলিগদেরকে হিংসা করে বা জেলাসি করে, বা দেখা যায় যে বিভিন্ন ঝামেলা থাকে। তো তার অফিসের এনভায়রনমেন্ট গুলা, ও আগে যে অফিস গুলাতে জব করেছে এবং এখন যেটাতে আছে, মানে সবাই খুবই পছন্দ করে, বস থেকে শুরু করে সিনিয়র বসটা থেকে শুরু করে আরো যে জুনিয়র কলিগরা আছে সবাই ওকে খুবই পছন্দ করে। তো যাই হোক, ও এগুলো বলতেছিল আর কি। মুক্তাদির, ফাহিম, ইয়া সাথে দাঁড়াও, ফাহাদ আর হচ্ছে আয়েশা, তিনজন মিলে হচ্ছে এটা কিনে দিয়েছে একটা ওরাও ব্যাট। না, ও চলে যায় না, ওরা ইচ্ছা করে আমাকে গিফট করছে। গিফটের মূল্যায়ন আসলে মন থেকে হয়। তো গিফট গুলা পেয়ে খুবই খুশি। তো আমরা সবসময় যে যে গিফটটা পাই সবসময় সেটা রেখে দেওয়ার চেষ্টা করি, সেও এবং আমিও, এবং সেটা অনেকদিন পর্যন্ত আমাদের কাছে থাকে, যদি না সেটা হারিয়ে না যায় বা চুরি না হয়। এখন একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটা সরিষার তেল দিয়েছি যেহেতু ভর্তা করব। আর হচ্ছে দিলাম শুকনা মরিচ, একটু কালো কালো হয়ে আসলে দেন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই, কারণ হচ্ছে বেগুন ভর্তা বানাবো। বেগুনটাকে আমি একটু লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে নিয়েছি, পানিটা শুকিয়ে নিয়েছিলাম। তারপরে এইভাবে ভর্তা করতে গেলে দেখা যায় বেগুনের গায়ে পানি থেকেই যায়। তো বেগুনটাকে হচ্ছে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আর এইভাবে বেগুন ভর্তা বানালে বেগুন পুরানোর ঝামেলা থাকে না, আর খুবই কম সময় হয়ে যায়। পানিতে বেগুন সেদ্ধ করতে খুব বেশি একটা সময় লাগে না, তো হাতে মাখানোর ঝামেলা নেই। তো বেগুনটাকে ম্যাশ করে নিয়ে এখন হচ্ছে আমি এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ঢেলে দিব। ঢেলে জাস্ট হচ্ছে 1-2 মিনিটের মতো একটু মিক্স করে নিব আর কি। বেগুন হচ্ছে একটা রসালো ফল, এটা আমরা সবাই জানি, তো সেই জন্য আর কি বেশিক্ষণ ভাজাভাজির দরকার নাই। এভাবে হচ্ছে বুড়ানোর ঝামেলাটাও থাকে না, হাতে মাখানোর ঝামেলা থাকে না। যারা হচ্ছে হাতে মাখা ভর্তাটা পছন্দ করেন না তারা এইভাবে বানিয়ে নিতে পারেন। খুবই তাড়াহুড়োর মধ্যে খুব সহজে এই ভর্তাটা হয়ে যায়। খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে খাওয়ার মতো একটা আইটেম।
তো এই তো আমার বেগুন ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। আজকে যেহেতু মন টন খারাপ সেই জন্য এটাকে আর ডেকোরেট করলাম না, জাস্ট একটা বাটিতে নিয়ে জাস্ট একটা হচ্ছে লাল মরিচ দিয়ে দিয়েছি উপরে। আর ভর্তাটাতে অবশ্যই আমি লবণও দিয়েছিলাম, লবণটা চেক করে তুলবেন, কারণ লবণ কম বেশি হলে ভর্তা খেতে ভালো লাগে না। তো এখন হচ্ছে আমি চাল কুমড়া আর মিষ্টি কুমড়া এরকম স্লাইস করে কেটে নিয়েছি, তো এগুলোকে আমি ভাজি করব। তো আজকে অন্য কোনো ঝামেলায় যাচ্ছি না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম কিছু ভাজা ভুজা আইটেম করতেছি। আর ভর্তা আইটেম তো দেখালামই। তো এখানে মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি একে একে। আমি চাল কুমড়াটাও ভেজে নিয়েছি সেম প্যানে। তো সাথে হচ্ছে আমি জালি কুমড়া ভাজি করেছিলাম, সবুজ সবুজ করলা ভাজি করেছিলাম। তো যারা হচ্ছে আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটাকে লাইক এন্ড ফলো করে দিবেন, লাইক কমেন্টস করবেন প্রতিনিয়ত। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।